আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা সেমিনার ঠিক না, নলেজ শেয়ার করব। সেটা যারা আর্কিটেক্ট আর সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য, শুধু তাই না, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের জন্য এই আসলে নলেজ শেয়ার করা। আমরা সেমিনারের মাধ্যমে আমার কিছু নলেজ আমি কিছু দেওয়ার চেষ্টা করবো এবং তাদের কাছ থেকে আমি কিছু নলেজ গেইন করার চেষ্টা করবো। এই জন্যই মূলত আসলে আজকে একত্রিত হওয়া। আর আজকে কোন টপিকস এর উপর আমরা নলেজটা আমরা শেয়ারিং হবে আমাদের মধ্যে, সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারটা আসলে আমরা নিয়ে একটু আলোচনা করবো। যাই হোক, প্রথমে আসি, ওয়েলকাম টু অ্যাডভান্টেজ ডিডি কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে আমি আর্কিটেক্ট এলিজা। আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি আমি ডুয়েট থেকে। এখন আমি একটা ডেভেলপার কোম্পানিতে ডেপুটি আর্কিটেক্ট হিসাবে কাজ করছি, এবং তাছাড়া আমার প্রফেশনাল ভাবে আরো বাইরে কাজগুলো করা হয়। আহ, একজন ডেপুটি আর্কিটেক্ট হিসেবেই কাজ করি আমি, সেটা রাজউক এবং পৌরসভার ভিতরে। যাই হোক, যারা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে আছেন তারা অবশ্যই জানবেন যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি, এবং এই সফটওয়্যারটা আমরা কেন আমাদের প্রফেশনাল লাইফে কেন দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আজকে আলোচনা করব। সবার আগে আমি বলে নিই যে এইউটিও সিএডি আর সিএ এর ফুল মিনিংটা কি, আসলে এটা কি? অটো ক্যাড বা অটোক্যাড। অটোক্যাডের আসলে মিনিংটা হচ্ছে অটোমেটিক কম্পিউটার এইডেড ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং। অনেকে বলে যে আসলে সিএডি, ম্যাম সিএডিও লেখা থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, এর মিনিংটা তখন হবে কম্পিউটার এইডেড ড্রয়িং, নট ড্রাফটিং। যখন সিএ থাকবে তখন হচ্ছে কম্পিউটার এইডেড ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং। এখন আমি বলি যে ড্রয়িং কোনটা এবং ড্রাফটিং কোনটা, এবং এটা দুইটার মিনিং। ড্রয়িং অর্থ হচ্ছে যে আমরা সবসময় আমাদের ওইটার নির্দিষ্ট স্কেল, নির্দিষ্ট প্রপোর্শন, নির্দিষ্ট ডিমেনশন এবং নির্দিষ্ট থিঙ্কিং এ এটা করা হবে, তখন এটাকে আমরা ড্রয়িং বলবো। আহ বলা হয়ে থাকে যেমন একটা এই যেটা আমরা এরকম একটা উম, পাচ্ছি, তো এইটাকে আমরা আসলে ড্রয়িং বলবো। কারণ এইটা একটা নির্দিষ্ট থিঙ্কিং এ করা হয়েছে এবং নির্দিষ্ট ডিমেনশনে করা হয়েছে। আর সেম আমরা এটাকে আমরা ড্রয়িং বলবো না, এটাকে আমরা ড্রাফটিং বলবো। কারণ ড্রাফটিং ড্রাফটিং জাস্ট একটা জিনিস আছে ওইটাকে দেখে দেখে ট্রেস করা, বা দেখে দেখে ওইটাকে ক্রিয়েট করা। ওইখানে আমি মানে ওর কত ফিট হাইট হবে, কত ফিট লেন্থ হবে, কত ফিট উইথ হবে, এই সকল বিষয়গুলো আমরা ওইখানে চিন্তা ভাবনা করি না, আর চিন্তা ভাবনা করার দরকার হয় না। ড্রাফটিং এর অর্থই হচ্ছে যে জিনিসগুলো দেওয়া থাকবে, জাস্ট আপনি ওইটাকে দেখে দেখে টেস্ট করা। এইটাকে আমার ওভার থিঙ্কিং করার কোনো কিছু নাই। যাই হোক, এই অটোক্যাডের মাধ্যমে যদি কেউ অটোক্যাড জানা থাকে তাহলে সে কিন্তু ইজিলি ড্রয়িং এবং ড্রাফটিং দুটাই করতে পারবে, এবং যে কোনো শেপের, যে কোনো সাইজের অটোক্যাডের মাধ্যমে এটা করা সম্ভব। আমরাও অন্যান্য সফটওয়্যারেও
করতে পারি। তবে আমি 100-এ 100% আমি শিওর দিয়ে বলতে পারবো যে এই সূক্ষ্মতে সূক্ষ্ম মাপ এখানে আপনি দিতে পারবেন না। দ্বিতীয় কথা, আমরা যে সিভিল আর ব্যাকগ্রাউন্ডে যারা আছি তারা খুব ভালো করে জানেন সাইডে যে সকল কাজগুলো করা হয়, বিল্ডিং এর হোক আর যে কোনো ডিজাইন সেক্টরের কাজ হোক, সেগুলো সূক্ষ্মতে সূক্ষ্ম ডিমেনশন লাগে, এবং এই ডিমেনশন যদি না দেওয়া থাকে সে কাজগুলো তখন আমরা বাস্তবে এটা করতে পারি না। তো এই 14 জন আছে, সূক্ষ্ম 15 জন। তো এই সূক্ষ্মতে সূক্ষ্ম মাপ গুলো আমরা যেহেতু আমাদের করার জন্য প্রয়োজন হয়, সেটা সিভিল ইঞ্জিনিয়ার খুব ভালো করে জানেন, যারা সাইডে ওরা মানে প্রজেক্ট বেসিসে কাজ করেন। তো প্রজেক্ট বেসিসে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে ডিটেল ড্রয়িং ফলো করতে হয়, ওয়ার্কিং ড্রয়িং ফলো করতে হয়। ওয়ার্কিং ড্রয়িং ছাড়া কিন্তু আমরা কোনো প্রজেক্টে কাজ করতে পারি না। তো ওয়ার্কিং ড্রয়িং কিসে তৈরি করতে হয়? এই ওয়ার্কিং ড্রয়িং আমাদের এই অটোক্যাড এর মাধ্যমে করতে হয়। তো আমি এইখানে এখন একটা কথা বলবো, অটোক্যাড এর মাধ্যমে বলছি প্রথমে যে এটা যে কোনো শেপের করা যায়। এটা রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে। তবে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। এই উপরের যে ড্রয়িংটা করছি সেটা যে বলা হয় ইরেগুলার শেপ, বাট এটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট স্কেলে এবং সুনির্দিষ্ট ডিমেনশনে করা হয়েছে। এটা একটা ভল্ট রুম করা হয়। এই রুমটা আমরা মিউজিয়াম, তারপর অ্যাম্পি থিয়েটার, এবং হচ্ছে যেগুলো হচ্ছে আপনার এই যে যেখানে যে মাঠগুলোতে খেলা হয়, অর্থাৎ গ্যালারি, গ্যালারিতে আমরা হচ্ছে যে কর্পোরেটেড শিপ দিয়ে টেম্পোরারি রুট কিভাবে আমরা করতে পারি। তবে মিউজিয়ামে বেশি ইফেক্টিভ, কারণ মিউজিয়ামে আমাদের ডিফেন্স লাইটের দরকার হয়। এই যে মাঝখানে দেখতেছেন এই এই রূপটাকে কেটে আবার মাঝখানে আবার আর একটা হচ্ছে যে অবজেক্ট করা হয়েছে, অর্থাৎ আর একটা অবস্টাকল তৈরি করা হয়েছে, যাতে লাইটটা আমরা এই ডিফিউজ করে এই ভিতরে প্রবেশ করতে পারি। কারণ কিছু কিছু মিউজিয়ামে আমরা হচ্ছে ডিরেক্ট লাইট প্রবেশ করাতে পারি না। ডিরেক্ট লাইট প্রবেশ করালে তখন দেখা যায় বিশেষ করে ইমেজের ক্ষেত্রে ইমেজ গুলো ঝলসে যায়, তখন ইমেজের যে ন্যাচারাল লুকটা তখন ওই ন্যাচারাল লুকটা পায় না। এই জন্য কোনো মিউজিয়ামে ডিরেক্ট লাইট ইউজ করা হয় না, সবসময় আমরা ডিফিউজ লাইট ইউজ করে থাকি। যারা আর্কিটেক্ট আছেন তারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন এবং কেন ডিফিউজ লাইট ইউজ করা হয়। এই ছিল আমার ইরেগুলার শেপের একটা অবজেক্ট। আমি এখন আসি এই রেগুলার অবজেক্ট। যেমন মানে একটা এটা একটা আমি ছাদের কথা বলি, এটা পিওর একটা রেক্টেঙ্গেল শেপ। এটা একটা রেগুলার শেপ, এই যে পিওর একটা সার্কেল। বাট এই যে এরকম একটা এই জিনিসটা কিন্তু ইরেগুলার শেপ। এই ইরেগুলার শেপও কিন্তু আমি এই অটোক্যাডের মাধ্যমেই আমি আসলে করতে পারি। এগুলো আমার হচ্ছে যে শেপ। এখন আমি আসি যে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে যে করা যায় বা এবং এটা যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে এই অবজেক্টটা, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই অটোক্যাডের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। বিশেষ করে আমি এই যে একটা এটা এটা কি বলা হয়, এটা ইরেগুলার চতুর্ভুজ যার 4টে বাহু আছে। এখন আমি একটা বলি কথা, অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে এটা ফটোশপে আর ইলাস্টে এটা তৈরি করতে পারবেন। তবে আমি আপনাকে এটা বলি যে এই একটা লাইন এবং এই একটা লাইন, অর্থাৎ 3 ফিট এর একটা লাইন এবং 5 ফিটের একটা লাইন, এই দুইটা লাইন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা আপনি শো করবেন কি দিয়ে? সেটা একমাত্র এই ক্যাড এর মাধ্যমে আপনার কিন্তু শো করতে পারবেন। আদারওয়াইজ আপনার অন্য কোনো সফটওয়্যারে এই শো করা যায় না, বা মানে এটা ডিমেনশন গুলো দেখানো যায় না, বা আপনি এত সূক্ষ্ম মাপ গুলো তৈরি করতে পারেন না। সেম ভাবেই আমি আর একটা কথা বলবো যে এই 5 ফিটের একটা লাইন এবং অ্যাঙ্গুলার আর একটা লাইন, এটা কিন্তু স্ট্রেট পিওর ভার্টিক্যাল একটা লাইন, বাট এটা একটা নট পিওর হরাইজন্টাল লাইন। এখন এই দুটো লাইনের ভিতরে যে দুটো লাইনের ভিতরে যে কেন 58 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, এখন এটা আমি কি দিয়ে দেখাবো বা কিভাবে আমি বুঝতে পারবো?
তখন আমি এই ক্যাডের মানে এই অটোক্যাডের ড্রয়িং যখন আমি 2D করবো, তখন আমি এই অ্যাঙ্গুলার ডিমেনশন দিয়ে এই মাপগুলো আমি বের করতে পারবো। সেম ভাবে এটা ছিল আমার একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। এখন আমি এই অবজেক্টের দ্বারা এই আর একটা জিনিস দেখাবো যে এই পিওর একটা মানে ভার্টিক্যাল লাইন, সবুজ একটা পিওর ভার্টিক্যাল লাইন, এবং কালারের হালকা একটা লাইন। আর এই দুইটা লাইন আমার আর আর একটা কথা বলি, এইটা এটা ছিল আমার একটা অ্যানি ডিমেনশনের একটা এক্সাম্পল, কারণ আমি যে কোনো ডিমেনশন দিতে শো করতে পারি। আর এটা হচ্ছে অ্যানি ডিস্টেন্সের, কারণ আমি যে কোনো ডিস্টেন্সেই অবজেক্ট করতে পারি। তো মানে এই দুইটা লাইনের এই যে মাঝখানে, এটা কিন্তু পিওর একটা লাইন, এই পিওর একটা লাইনের ভিতরে আর একটা মাঝখানে লাইন। আর এই দুটোর আহ, এই প্রান্ত থেকে এই লাইনটা কত দূরে আছে, সে ডিস্টেন্সটা কিন্তু আমি এই ক্যাডের ভিতর দিয়ে আমি প্রকাশ করতে পারি। তো এই যে এই বিষয়গুলো যারা আমি আবারও উল্লেখ করছি, যারা সিভিল ইলেকট্রিক্যাল আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারাই আছেন, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা প্রয়োজন। যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রেই আমাদের ডিমেনশন এবং ডিস্টেন্স এবং হচ্ছে আপনার শেপ, সাইজ, এগুলো সব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমরা আসলে এই অটোক্যাডের মাধ্যমে আমরা আসলে করতে পারি। এখন আমরা আসবো হচ্ছে উম, আহ, এই অটোক্যাড ভার্সনটা ধীরে ধীরে কত টাইপের ভার্সন আসছে এখন পর্যন্ত, 2025 পর্যন্ত, 2025 সাল থেকে, অর্থাৎ এই ভার্সনটা কবে থেকে শুরু হয়েছে এবং কতটা ভার্সন আসছে সেই ভার্সনগুলো আমি একটু কথা বলি। যেমন আহ সর্বপ্রথম যখন বাজারে ভার্সন আসে, এই অটোক্যাড ভার্সন, সেটা হচ্ছে বলা বলা হয় 1.0। সেটা বাজারে প্রকাশ মানে পাবলিশ হয়েছে 1982 ডিসেম্বর। তারপরে ভার্সন আসে 1.2, এটা ওই 1983, মানে ধরে নিবেন 1.0, 1.2, 1.3, তারপরে 1.4, এগুলো এই চারটা পাঁচটা ভার্সন মোটামুটি একই টাইপের, এরা খুব বেশি আপডেট করতে পারে নাই। মানে এই অনেক কিছু তখন মানে প্রবলেম থাকে। এই মানে একটা সফটওয়্যার প্রথম যখন আবিষ্কার করে, তখন তো সবকিছু এত অ্যাডভান্টেজ দিতে পারে না, তখন ছয় মাত্রই আসছে এই ভার্সন গুলো। তো এই ভার্সন গুলো সব যখন 1.4 আসে, সেটা এসেছে আপনার 1983। দেখেন 1.3 এবং 1.4, এটা কিন্তু খুব বেশি না। আগস্টে 1983 এবং অক্টোবরে 1983, সেপ্টেম্বর অক্টোবর, মানে এই এক মাসের ব্যবধানে 1.4 আসে। তারপরে এই সকল মানে ভার্সন গুলো দিয়ে আমরা খুব বেশি কিছু কাজ করতে পারিনি। তারপরে ভার্সন আসে 2 সরাসরি, সেটা হচ্ছে আপনার মোটামুটি এক বছর পরে, সেটা হচ্ছে 1984-তে। তারপরে 1984 পরে ভার্সন আসে হচ্ছে মানে আপনার ওই 2 এর পরে আসে 2.1, 2.5, 2.6, এইভাবে এতগুলো ভার্সনের পরে সবার লাস্টে মানে এই সকল ভার্সন যেগুলো সেগুলো মোটামুটি। আচ্ছা, আমি মানে ভার্সন গুলো নিয়ে কথা বলছিলাম, ভার্সন গুলো হচ্ছে সবার আপনার 7 ভার্সন গুলা। আমি এই ভার্সন গুলো বলে ফেলছি যে ভার্সন 2, 2.1, 2.5 এবং 2.6, এই ভার্সন গুলো মোটামুটি একই ক্যাটাগরি, মানে খুব বেশি বেনিফিট তারা আমাদেরকে দিতে পারে না। তারপরে সবার লাস্টে আসে আপনার হচ্ছে 7, ভার্সন 7। মানে এর ভিতরে কিন্তু আপনার 2, 4, 5, 6, 7 আছে, তবে 7টা একটু জনপ্রিয় ভার্সন, কারণ 7টা এখনো মানুষ ইউজ করে। 7-এর ভিতরে মোটামুটি আমরা তখন আমাদের যে কাজগুলো, ওই কাজগুলো আমরা করতে পারি। তারপরে 7, 8, 9, 10, মোটামুটি একই ক্যাটাগরি এগুলো। তবে 7-এর থেকে আপনার 10 এবং 9 এগুলো হচ্ছে আবার একটু আলাদা। তারপরে আপনার
এগুলো দিয়ে খুব বেশি ভালো মানের পিডিএফ ইম্পোর্টও করা যায় না, এবং হচ্ছে যে থ্রিডিও ইম্প্রুভ মানে ইমপ্রুভ করা যায় না গ্রাফিক্স এর দিক দিয়ে। তো এটাকে আসলে আমাদের পিডিএফ ইম্পোর্ট করা এবং হচ্ছে যে আপনার থ্রিডি কে মানে ইমপ্রুভ করার জন্য তখন ভার্সনটা আবার ওরা আরো আপডেট করতে থাকে। যেমন 11, আমি সবার লাস্টে দেখাইছি। এখন বর্তমান 11 থেকে হচ্ছে আপনার 2025, 2025-এ শেষ ভার্সন আসছে বাজারে এখন। এই 2025টা আমাদের সালের সাথে মিলে গেছে, আমাদের সালও এখন 2025 চলে। এটা পাবলিশ হয়েছে আপনার 2024-এ, 26শে মার্চ। হ্যাঁ, 26শে মার্চে এটা পাবলিশ হয়, এবং এটা বাজারে আমরা এটা সচরাচর আসে। এবং এই 2025 ভার্সনটা একদম লেটেস্ট ভার্সন। তবে আমরা কাজ করবো হচ্ছে, যেহেতু আমরা যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে চাই, সবসময় আমরা 20-এই কাজ করি। এবং হচ্ছে 20-এ কাজ করলে কি হয়, আপনার 20 থেকে মোটামুটি আপনার 25-এর যে ভার্সন গুলো আলটিমেট একই টাইপের। তবে 20-এর নিচে যে ভার্সন গুলো আছে সেগুলো আবার কিছুটা ফ্যাসিলিটিস কম থাকে। তো যার জন্য আমরা যেহেতু আহ, কাজ আমরা শিখবো, তো সেই জন্য আমার আপার অর্থাৎ লেটেস্ট ভার্সনের আমরা কাজ শিখি। তো লেটেস্ট ভার্সনের কাজ শিখলে সুবিধা হয়, আমরা অনেক তাতে করে আমাদের অনেক সুযোগ সুবিধাগুলো পাই। 2007 বলেন বা 2009, 2010 বলেন, এগুলো তো অনেক সুযোগ সুবিধা কম থাকে। আর এগুলোতে আমরা অনেক মানে কিছু ইজিলি করতে পারি। তো যার জন্য আমরা হচ্ছে এখন আপডেট ভার্সনে আমরা কাজ করি। এখন আমি আসি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যা আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন, আর্কিটেকচার বলেন আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে বলেন। তো এই আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আসলে অটোক্যাডটা কত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলোই আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো যেহেতু আমাদের আহ, উম, আমি এই গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথমত আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। মানে এটাকে একটা ভাগে বলতেছি আমি প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য, 2 নাম্বার আমি বলছি যে জব অপরচুনিটি অর প্রায়োরিটি, আর 3 নাম্বার বলতেছে যে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এন্ড অ্যাচিভমেন্ট। আমরা মানে এই আমাদের এই অটোক্যাডটাকে যারা আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ার আর যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্যই কেন এত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি আমার 3টা ভাগে আমি ভাগ করে নিয়েছি। প্রথমত বলতেছে আমি প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য, যারা ওই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন তারা তো চান যে আমি একজন সফল ইঞ্জিনিয়ার হব। এটাই তো সবার স্বপ্ন, তাই না? হ্যালো। জি জি। জি ম্যাম। সবার স্বপ্নই কিন্তু একটা, সবারই কিন্তু একটা গোল থাকে। তখন আমারও একটা ড্রিম ছিল যে আমি একটা ভালো মানে একজন আর্কিটেক্ট হব। আমি মানে বাইরে কাজ করব, আমি হচ্ছে মানে দেশের জন্য কাজ করব। আলটিমেটলি কিন্তু আমি আমার স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো আমি চেষ্টা করি এই যে আসলে আমার প্রফেশনাল গোলে কিভাবে পৌঁছানো যায়। তো আমিও আহ, মানে বলবো আপনাদেরকে যে আপনারাও চেষ্টা করবেন যে আসলে আপনাদের যে যে প্রফেশনে আছে ওই প্রফেশনাল গোলে আপনারা পৌঁছানোর চেষ্টা করেন। এটা হয় কি যে একটা জীবনের একটা লক্ষ্য থাকতে পারে আসলে, যে আমি কি করতে চাই বা কি হব বা কেমন হব। আমি যে আমার এই প্রফেশনাল দিক দিয়ে যাচ্ছি আর পিছনে আমার মানে প্রি হিস্টোরি কেমন হবে, আর পাস্ট হিস্টোরি বা কেমন হবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে নিজেদেরকে একটু থিঙ্কিং করে চলতে হয়। তো আমি যাই হোক, আমি একটু চিন্তা করে বলতেছি যে যেহেতু আমাদের প্রফেশনাল সবাই ইঞ্জিনিয়ার, আর সবাই আর্কিটেক্ট, এইখানে এই ইঞ্জিনিয়ারের যদি আপনার ডেভেলপমেন্ট বাড়াইতে চান বা ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবশ্যই অটোক্যাড শিখতে হবে। কি কারণে? অটোক্যাডটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আপনি সিভিল ইঞ্জিনিয়ার কথাই বলি, আপনি প্রজেক্ট বেসিসে কাজ করতে গেছেন, আপনি প্রজেক্ট রিলেটেড কাজ করতে চাচ্ছেন বা সাইট সাইটে আপনার মেনটেন করতে হয়। আপনার কোনো ডিজাইন করবেন না, বাট আপনার সাইট মেনটেন করতে হয়। সাইট মেনটেন করতে হলে অবশ্যই তাদেরকে কি বলা হয়, সাইট ইঞ্জিনিয়ার।
তো সাইড ইঞ্জিনিয়ার হতে গেলে তাদেরকে কি জানতে হবে? অবশ্যই ড্রয়িং জানতে হবে, ড্রয়িং গুলোকে আপনি বুঝতে হবে। ড্রয়িং বুঝে না আপনি মিস্ত্রিকে কাজ করায় নিতে পারবেন। এখন ড্রয়িং বুঝতে গেলে তো আপনাকে অবশ্যই হচ্ছে ওখানে ডিমেনশন কেমন আছে, ড্রয়িংটাকে ভুল আছে কি শুদ্ধ আছে, ওগুলোকে আপনার আসলে মানে জানতে হবে। তো এখন ওই বিষয়গুলো আপনি জানবেন কিভাবে, বা এই বিষয়গুলো রিচেক দিবেন কিভাবে? রিচেক দেওয়ার জন্য তো আপনাকে অবশ্যই এই সফটওয়্যারের মাধ্যমে রিচেক দিতে হবে। কারণ আহ, এগুলো তো না জানলে তো আপনি ওইখানে মান মিস্ত্রিকে আপনি ভালো ফিডব্যাক পাবেন মিস্ত্রির কাছ থেকে, না নিজে হচ্ছে আপনি ভালো ফিডব্যাক দিতে পারেন। এই যে এই বিষয়গুলো। আর আমি এখানে সেই প্রফেশনাল ডেভেলপমেন্টকে আমি আরো তিন ভাগে ভাগ করে নিয়েছি। যেমন অ্যাকুরেসি, একজন আমাদের যারা আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ডে আছে বা সিভিল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে আছে, তাদের মানে লাইফের একটা কি ভ্যালুয়েবল টুল বলা হইতেছে যে মানে এই যে আপনার অ্যাকুরেসি। আসলে এই অ্যাকুরেসির অর্থ হচ্ছে যে আপনার সত্যতা বা শুদ্ধতা। এখন এই কোন ড্রয়িং এ কতটুকুন ভুল আছে আর কতটুকুন শুদ্ধ আছে, এটা আপনি জাস্টিফাই করার জন্য আপনাকে আসলে নিজে আপনি জানতে হবে। নিজে জেনে তারপরে ওইটাকে আসলে আপনার অ্যান্সার করতে হবে, না এই ড্রয়িংটা এত পার্সেন্ট অ্যাকুরেট, বা এই ড্রয়িংটা 100-এ 100% অ্যাকুরেট। এই আমাদের সাইডের যে ডিমেনশনটা আছে, এই ডিমেনশনের সাথে এই ড্রয়িংটা 100-এ 100% অ্যাকুরেট আছে। আর যদি সাইটের সাথে এই ড্রয়িংটা মিসম্যাচ থাকে, আপনি মুখে বলতেছেন বাট এটা আসলে আপনি কিভাবে প্রমাণ করবেন? তো প্রমাণ করার জন্য তো অবশ্যই আপনাকে একটা জানতে হবে যে আসলে আর্কিটেকচার। তখন কি করবেন? আপনার যদি অটোক্যাড জানা থাকে, সেই অটোক্যাড সুন্দর করে আপনি নিজে ড্রয়িং করে এখানে দেখাতে পারবেন, হ্যাঁ স্যার আমার এই ড্রয়িংটাতে এত এইখানে ভুল আছে। এই যে শুদ্ধতা মানে বা নির্ভুল একটা জিনিস তৈরি করা, এই নির্ভুল জিনিসটা তৈরি করা আমাদের আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড আর সিভিল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টুল। তারপরে আমি আর একটা বিষয় বলি, ভিজুয়ালাইজেশন। এগুলো কিন্তু আপনার প্রফেশনাল মানে প্রফেশনাল হতে গেলে এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। কারণ আপনি কিভাবে ভিজুয়ালাইজ করবেন, অর্থাৎ কিভাবে শো করবেন, এটাকে কতটা আহ, উম, জীবন্ত করলে আপনার ক্লায়েন্টকে আসলে বুঝাইতে পারবেন। যদি আপনি মানে ধরেন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে চান, একদম খুব প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে চান, তখন প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে গেলে তখন আপনার ক্লায়েন্ট আসবে। আপনার ক্লায়েন্টকে আসলে তখন আপনার ওই বিল্ডিংটা হয়ই নাই, বাট বিল্ডিংটা হওয়ার আহ, আগে চেহারাটা কেমন হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনি ওই ভিজুয়ালাইজ করে দেখাতে পারেন। তো এই অটোক্যাডের মাধ্যমে আপনি কিন্তু সুন্দর করে ওখানে ড্রয়িং করে আপনি দেখাতে পারতেছেন যে না স্যার আপনার ড্রয়িংটা মানে এরকম হতে পারে বা এরকম হবে। এই যে ভিজুয়ালাইজটা, এই ভিজুয়ালাইজ কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রফেশনাল লাইফে। তারপরে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, যারা প্রজেক্ট রিলেটেড কাজ করবেন তাদের কিন্তু আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই যে আমি একটু আগে বললাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে আর একটা বিষয় ইনক্লুডেড থাকে, সেটা হচ্ছে ড্রয়িং এর রিভিশন। এই ড্রয়িং এর রিভিশন কিন্তু সবসময়ই থাকে। কেন একটা ড্রয়িং, এটা যে একজন মানুষ করছে সেটা যে একদম 100-এ 100 হবে, এটা কিন্তু ওই লোক আপনাকে হচ্ছে মানে এনশিওর করতে পারবে যে আসলে কি 100-এ 100 সে করছে কিনা। যদি আপনি এটাকে আহ ধরেন রিভিশন করতে চান, তখন তো আপনাকে নিজে জানতে হবে যে আসলে আপনি কিভাবে এটাকে রিভিশন করে কিভাবে এটা দেখা বলছে এটা এই ড্রয়িংটা মানে এরকম। তখন আপনার জন্য আমি আর একটা উদাহরণ দিই। আহ আপনি ধরেন ড্রয়িং ঠিক আছে, ড্রয়িং এর ভিতরে আপনার একটা কলমের সাইজ আছে হচ্ছে যে 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন সাইডে উনি বলতেছে যে না আমি একটু হচ্ছে ড্রয়িংটা মডিফাই করতে চাই, আমার হচ্ছে যে এখানে আরো স্প্যান একটু বাড়বে,
কথার কথা আমার 20 ফিট 15 ফিট স্প্যান ছিল। কলাম টু কলামের ডিস্টেন্স ছিল 15 ফিট, তো আমি ওইখানে কলাম টু কলামের ডিস্টেন্স চাই 18 ফিট। তখন কি করতে হবে, যেখানে 15 ফিট ছিল সেখানে আপনাকে আরো 18 ফিট করতে হবে। এই যে ড্রয়িং এর একটা রিভিশন করতে হবে, ড্রয়িং এর একটা হচ্ছে মানে এডিশনাল বিষয় অ্যাড করতে হবে। তো তখন আপনাকে এই হঠাৎ করে তো আর আপনি এটা করে দিতে পারবেন না। ওখানে যেহেতু বিল্ডিং এর লোড আছে, ওখানে স্ট্রাকচারের অনেক বিষয় আছে, ওইখানে আপনার রেইনফোর্সমেন্টের বিষয় আছে, ওখানে উইন্ড লোড সবকিছু ক্যালকুলেশন করে তারপর আপনি একটা ফাইনাল ডিসিশনে আসতে পারবেন। এবং এটা হ্যাঁ স্যার আপনি এটা করা যাবে এই সিস্টেম। তো এই বিষয়গুলো কিন্তু আপনি মানে মনে রাখতে হবে যে না আমাকে আসলে আহ, নিজে প্রপারলি জেনে তারপরে আপনার ক্লায়েন্টকে প্রপারলি হয়েছে যে সাজেস্ট করতে পারে। তো আমি আর একটা বিষয় বলছিলাম যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট। তো কেরিয়ার অ্যাডভান্সমেন্ট মানে আমাদের কেরিয়ারের অগ্রযাত্রা, ওই যে প্রথমে আমি একটা বলছিলাম যে প্রফেশনাল লাইফে একটা গোল থাকার দরকার। যে এটা কিন্তু একটা যে অ্যাচিভমেন্টের একটা একটা প্রসেস, যে আপনি কিন্তু যখন অকুপেশনাল স্ট্যাটাসকে ডেভেলপ করবেন, ওইটা একটা অকুপেশনাল স্ট্যাটাসকে ডেভেলপ করার একটা প্রসেস হচ্ছে আপনার এই যে কেরিয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাডভান্সমেন্ট। কারণ এটা একটা একটা প্রসেস, মানুষের লাইফে যে পুরোটাই একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। তবে এটাও আর একটা প্রসেস, কারণ কে আহ, যতটা নিজে ওয়ার্কিং এর দিক দিয়ে মানে প্রফেশনাল হতে পারবেন, বা যতটা এক্সপার্ট হতে পারবেন, ততটাই আপনার লাইফের গোলের খুব কাছাকাছিতে পৌঁছাতে পারবেন। আর আমি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে একদম মানে বেসিক নিড, যেটা ছাড়া কোনো সম্ভবই না। আহ, তো হোয়াট ইজ বেসিক নিড টু নো ফর অ্যান আর্কিটেক্ট। আমি এখানে অ্যান আর্কিটেক্ট ওয়ার, এখানে আমি আর একটা অ্যাড করছি ফর সিভিল ইঞ্জিনিয়ার। ওয়ার সিভিল ইঞ্জিনিয়ার এইটাই অ্যাড করলাম, কারণ অন্যান্য ইঞ্জিনিয়ার ক্ষেত্রে এইটা নাও লাগতে পারে। তবে মানে যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল তাদের জন্য এটা ইম্পর্টেন্ট বিষয়, তারাও এটা তাদেরকেও এটা জানতে হয়। আচ্ছা যাই হোক, আমি মানে বেসিক নিড গুলো যে জিনিসগুলো আপনাদের না জানলেই নয়। যদি আপনি ওই প্রফেশনাল ডেভেলপ করতে চান, তো প্রথমত বিষয় হচ্ছে আমি বলি প্ল্যান, 2 নাম্বার বিষয় হচ্ছে এলিগেশন, 3 নাম্বার বিষয় হচ্ছে সেকশন, 4 নাম্বার হচ্ছে বলতেছি ব্লো আপ সেকশন, 5 নাম্বার পৌরসভা শীট, 6 নাম্বার রাজুক শীট, 7 নাম্বার ক্যালকুলেশন, 8 নাম্বার হচ্ছে সেটব্যাক। আচ্ছা, এখন এই বিষয়গুলো কিন্তু আপনার বেসিক ভাবে জানতেই হবে। তো প্ল্যান আমরা বলবো যে প্ল্যান কি, হোয়াট ইজ প্ল্যান, প্ল্যানটা কি আসলে, প্ল্যান কাকে বলে, কি প্ল্যান কি। প্ল্যান আমি মানে এটাকে যদি আমি ডেফিনিশন দিতে চাই এভাবেই দিব। আমাদের আর্কিটেকচারাল ভাষায় এইভাবে বলা হয়, কোন অবজেক্টের আপনার 4.5 ফিট হাইটে অর্থাৎ ম্যান হাইটে কাটার পরে উপর থেকে যা দেখবেন ওটাই হচ্ছে আপনার প্ল্যান, এটাকেই বলা হয় প্ল্যান। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করি। তার এইটা একটা আমার হচ্ছে যে উম, আহ, একটা শেপ, তার ভিতরে এইটা এইটা এইটাকে বলতেছে আমরা প্ল্যান। আচ্ছা, আমি এখানে আসি, এইটাকে বলা হয় প্ল্যান। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান,
এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর প্ল্যান। এখন আপনার আর একটা কথা বলি, বিল্ডিং ক্রাইটেরিয়ার মধ্যে যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, কমার্শিয়াল বিল্ডিং আছে, এবং হচ্ছে যে শপিং, ফুল কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল, যেটাকে বলা হয় মিক্সড ইউজ। আর হচ্ছে যে আরো আছে যে আপনার একাডেমিক বিল্ডিং, তারপরে হচ্ছে বলা হয় যে আপনার ওই প্রাতিষ্ঠানিক যে বলা হয় তো সেগুলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। তো এই ক্রাইটেরিয়া আমরা মেনটেন করে আহ, কাজ করি। তো এটা আমি একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টের, আমি একটা গ্রাউন্ড ফ্লোর, এটা সিঙ্গেল ইউনিট গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এটা হচ্ছে প্ল্যান, প্ল্যানের ভিতরে আমাদের এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রি। এন্ট্রি হয়ে এটা হচ্ছে আপনার পার্কিং একটা স্পেস রাখা হয়েছে। তারপরে এন্ট্রি হয়ে এটা আমার এটা হচ্ছে যে একটা একটা ইউনিট। তো এই এটা হচ্ছে আমার মানে এই ইউনিটের মেইন ডোর। ডোর হয়ে আমরা লিভিং রুমে প্রবেশ করছি, লিভিং রুম থেকে তারপরে আপনার হচ্ছে ডাইনিং, তারপরে এখানে একটা বাম পাশে আছে আপনার হচ্ছে কমন টয়লেট, আর ডান পাশে একটা আছে একটা কিচেন, তারপরে হচ্ছে যে এখানে একটা মাস্টার বেড, এখানে একটা মাস্টার, যেহেতু দুইটা বেড এই জন্য এটা দুইটাকেই মাস্টার বেড। এইটা হচ্ছে মাস্টার বেড, এটা হচ্ছে আপনার সেমি মাস্টার বেড বা সেমি। সেম ভাবে এটা আমাদের একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান হলো সেম। এটা হচ্ছে আমরা এই স্টেয়ার দিয়ে উপরে উঠে আমাদের হচ্ছে যে এইখানে আসবে। এইখানে এই স্টেপটা এরকম দেখেন, এরকম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্টেপটা কিন্তু এখানে কয়েকটা স্টেপ আপ হবে, আপ হওয়ার পর এই পাশ দিয়ে এসে এইখানে চলে আসবে। যেটা এইখানে হচ্ছে না, এই যে এইখানে আসলো, আসার পরে এটা আমার হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যান যেটা আমাদের মানে এক ইউনিটেরই এটা। এটা হচ্ছে আপনার বড় একটা লিভিং এবং ডাইনিং, তারপর একটা বেড, বেডের সাথে একটা বেডের সাথে একটা কমন টয়লেট, এটা একটা বেড এবং এটা একটা বেড। তারপরে হচ্ছে এইখানে একটা আপনার কিচেন। এটা একটা ফ্লোর প্ল্যান। আচ্ছা, আমি এখন আপনাদের আসি। ওইটাকে আমরা করলাম প্ল্যান। তারপরে যে এলিভেশন কাকে বলবো, এলিভেশন অর্থ হচ্ছে যে আপনার একটা বিল্ডিং এর সামনে থেকে তাকালেই যা দেখতে পাবো ওইটাকে আমরা এলিভেশন বলি। কারণ একটা বিল্ডিং এর সামনে থেকে তাকে আমরা দেখি, যদি আমি বিল্ডিং এর ফ্রন্ট সাইড থেকে তাকে আমি দেখি, দেখবো বারান্দা জানালা এই বিষয়গুলোই তো আমি দেখবো, দরজা, এই বিষয়গুলোকে যখন আমরা নির্দিষ্ট ডিমেনশনে, অর্থাৎ আমার ফ্লোর হাইট কেমন হবে তার ভিত্তিতে আমার নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজের ডিমেনশন গুলো মেনটেন করে যে যেটা আমরা তৈরি করি, এটাকে আমরা বলি ড্রয়িং। আর যখন আমার এই ড্রয়িংটা রেডি করা আছে, জাস্ট আমাকে একদম বললো যে এই ড্রয়িংটা রেডি করা আছে, এটা দেখে দেখে তুমি একটা আমাকে তৈরি করে দাও, এটার নাম বলবো আমরা ড্রাফটিং। আমি ওই শিট থেকে আপনাদেরকে আমি এই আহ, এই এই প্রত্যেকটা বিষয় আমি দেখাতে পারবো। যেমন আপনার এলিভেশন, তারপরে সেকশন কাকে বলে, এই সবগুলো বিষয় আমি এই শিট থেকে দেখাচ্ছি। এটাকে বলতেছে আমি হচ্ছে যে এলিভেশন। এলিভেশনের মতন এটা আমার হচ্ছে ওই কয়েকটা স্টেপ আপ করে আর এটা একটা মেইন এন্ট্রি।
এন্ট্রি হয়ে তারপরে এখানে আমার পার্কিং যেহেতু ছিল, পার্কিং এর পরে আমি এই যে বাকি ফ্লোর এই যে আমার বারান্দা, আহ বারান্দার তারপরে হচ্ছে বারান্দার প্রথম অংশ যেখানে এই অংশটুকু আমাদের হচ্ছে এই হাইটে এই হচ্ছে 1 ফিট 2 হাইট, এটা আমার হচ্ছে ওয়াটার বেরিয়ার ওয়াল দেওয়া হয়। ওয়াটার বেরিয়ার ওয়ালের পরে এইগুলো হচ্ছে আমার রেলিং, রেলিং এর পরে হচ্ছে যে এটা আমার হচ্ছে আপনার ওই সেফটি গ্রিল বারান্দা, তারপরে এগুলো বারান্দার উপর থেকে আমাদের হচ্ছে ড্রপ ওয়াল। এই ড্রয়িং এ ড্রপ ওয়াল নাম ছিল কত, 2 ফিট 6। এই এটা হচ্ছে যে এই ফ্লোর টু মানে ফ্লোরের হাইট আছে যে 9 ফিট, এবং আমার এই 9 ফিট 6, আর এই ফ্লোরের এই থেকে ডিস্টেন্স আমার 10 ফিট। অর্থাৎ ফ্লোর টু ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট, আর ইনার টু ইনার হাইট হচ্ছে যে আপনার 9 ফিট 6। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। এভাবে যত আমার তিনটা, একতলা, 2 তলা, 3 তলা, 3 তলা একটা বিল্ডিং, এটা ছিল আমার সিলেক্ট। আচ্ছা, এটা ছিল আমার বিল্ডিং এর নর্থ এলিভেশন, অর্থাৎ আমার ফ্রন্ট সাইড ছিল আমার নর্থ। আর এই আপনার এই সাইড, এটা 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 হচ্ছে আমার সাইড এলিভেশন, অর্থাৎ ওয়েস্ট এলিভেশন। এটা আসলে এই দিককার এলিভেশন, এই আপনার আপনাকে ওয়েস্টের দিকের এলিভেশন। সেম ভাবে আমরা এই ড্রয়িং থেকে এই যে যে আমরা যে ড্রয়িং ড্রয়িং এগুলো কিন্তু আমরা অটোক্যাডেই করা। তো এগুলো তো আমাদের মানে এই যদি অটোক্যাড না জানতাম তাহলে হচ্ছে এই শীট গুলো কিভাবে তৈরি করতাম। আর এটা হচ্ছে বলে আমরা সেকশন, এই সেকশন, এই বরাবর সেকশন, সেকশন হচ্ছে যে এটা হচ্ছে এ সেকশন। সেকশন অর্থ হচ্ছে যে আমি এই যে সিঁড়ি বরাবর সেকশনটা কাটছি, সিঁড়ির এই আপনার সাথে আট বরাবর সেকশনটা কাটা, এই এটা হচ্ছে যে সিঁড়ি, এই হচ্ছে যে এক একটা সিঁড়ির স্টেপ হচ্ছে 6 ইঞ্চি আপ করে। 6 ইঞ্চি এটা, আর এটা সিঁড়ির টেডের হাইট, অর্থাৎ টেডের হাইট যেটাকে আমরা রাইজার বলি, রাইজারের হাইট হচ্ছে আপনার 6 ইঞ্চি, আর টেড হচ্ছে আপনার 10 ইঞ্চি। এটা ছিল মানে স্টেয়ার। এই আর এই অংশটুকু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই বরাবর কাটা পড়ছে, এটা পড়ছে হচ্ছে আপনার ডোর কাটা পড়ছে, এদিকে উইন্ডো কাটা পড়ছে, ডোর কাটা পড়ছে, এই যে ডোর, তারপরে যে পাশে হচ্ছে আমার উইন্ডো। আর এই উপরের যে লাইট গুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার ডিমের লাইট। ডিমটা আমার যেটা এই বরাবর এই বরাবর একটা ডিম চলে গেছে, তাই এই ডিমটাকে কাটা পড়ছে এইখানে, আর এই বরাবর একটা ডিম চলে গেছে, এবার এটা এইখানে কাটা পড়ছে, ডিমটা কতখানি চলে আসছে ডিম সেটা দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে আমার উইন্ডো, তো আপনাদেরকে বলছিলাম যে উইন্ডো মানে একটা নির্দিষ্ট মাপে 2 ফিট 6 আমরা সলিড রিকল রাখছি। তারপরে আপনার 4 ফিট 6 ইঞ্চি আপনার ওই জানালা হাইট, বাকি অংশটুকু হচ্ছে আমাদের আবার এইটাকে বলি আমরা সেকশন। তারপরে হচ্ছে আর একটা সেকশন করছে আমরা হচ্ছে এই আপনার এই বরাবর এন্ট্রি বরাবর, একদম মানে মেইন গেট বরাবর আর একটা সেকশন করা আছে। সেই সেকশনটা হচ্ছে এই জায়গা, এটা সেই সেকশন। এইগুলো এগুলো ছিল আমার প্ল্যান, টেলিভিশন এবং সেকশন। এখন আমি আসি যে এখন আমি বলি যে আহ, কেন এই এই বিষয়গুলো আমাদের এই পুরো শীতটাই কিন্তু আমার হচ্ছে আপনার এই পৌরসভা শীত, এই যে এইটা,
পৌরসভা শীট। এখন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন পৌরসভার লেভেলে যদি কাজ করতে চান, তাহলে আপনাদেরকে তো অবশ্যই পৌরসভার শীটও জানতে হবে। তো পৌরসভার শীট কিন্তু তৈরি করার জন্য কতগুলো রুলস মেনটেন করতে হয়। পৌরসভার কিছু নিয়ম কানুন আছে। তার ভিতরে পৌরসভার শীটটাই বা কিভাবে রেখে দেবে, এবং এই শীটের ভিতরে কি কি থাকে, সেই শীটের ভিতরে কিন্তু এই যে এটা আমি দেখাচ্ছিলাম। আর এইটা আমি দেখাচ্ছিলাম, এটা একটা পৌরসভার শীট, পূর্ণাঙ্গ একটা পৌরসভা শীট। এই পৌরসভা শীটের ভিতরে আপনাদের যতগুলো ফ্লোর প্ল্যান হবে সবগুলো ফ্লোর প্ল্যান দিতে হবে। চার সাইডে টেলিভিশন দিতে হবে, অর্থাৎ 4টে টেলিভিশন থাকবে, 2টা সেকশন দিতে হবে। আর হচ্ছে আপনার আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা মৌজা ম্যাপ থাকবে। তারপরে লোকেশন ম্যাপ দিতে হবে, কারণ এই এই বিল্ডিংটার চার সাইডে এই রোডটা কি কি রোড আছে, এবং এটা কত দূর চলে যাবে, এই রোডের আশে মানে একসাথে এই বিল্ডিং এর আশপাশে কি থাকবে, এগুলো হচ্ছে আপনার রোড নেটওয়ার্কিং বলা, এবং হচ্ছে লোকেশন ম্যাপ বলা হয় এই কথাটা আসলে। তারপরে হচ্ছে এই আর একটা জিনিস সবার আগে আমরা দিই, যে টোটাল ল্যান্ড এরিয়া কত, গ্রাউন্ড ফ্লোরে ইউজ হয়েছে কত, এবং টিপিক্যাল ফ্লোরে ইউজ হবে কত, এগুলো হচ্ছে আমাদেরকে উল্লেখ করতে হবে। এইগুলো এই পার্ট গুলো গেল আপনার হচ্ছে যে আর্কিটেকচার পার্ট। আর এখন আসবো আমরা সিভিল ইঞ্জিনিয়ার পার্ট। সিভিল ইঞ্জিনিয়ার পার্ট একই সিটি কিন্তু আমরা সিভিল ইঞ্জিনিয়ার পার্টও আমরা দেখাই। সেটা হচ্ছে প্রথমে বলে নেই। এটাকে বলতেছে আমরা ফুটিং লেআউট। ফুটিং লেআউট হচ্ছে যে এটা আমার একটা ফুটিং, এই একটা আমার ফুটিং। ফুটিং এর সাইজ কত হবে, এবং মানে কত এই সূক্ষ্ম সূক্ষ্ম মাপ গুলা আপনার কোনো কোনো সফটওয়্যার ইউজ করে পারবেন, পারবেন না। সেটাই যে এই অটোক্যাড বলে এটা সম্ভব হয়েছে, এই অটোক্যাডের মাধ্যমে কিন্তু আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম মাপ গুলো আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আমরা বলা হয় ফুটিং লেআউট। তারপরে ফুটিং লেআউটের পরে আসতেছে আমাদের কলাম বিম লেআউট। আমি একসাথে দেখাইছি এটা। এটা আমার এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাজ। এটা এটা যেমন কলমের সাইজ দেওয়া আছে। তারপরে আপনার আপনার হচ্ছে বিমের লাইন, এটা গ্রেড বিম, গ্রেড বিমের এটা হচ্ছে লেআউট। আর এটাকে আমরা হচ্ছে ফ্লোর বিম লেআউট। তারপরে হচ্ছে আপনাদের ফুটিং শিডিউল। ফুটিং ফুটিং শিডিউলের ভিতরে কি কি দেওয়া থাকবে, ফুটিং শিডিউলের ভিতরে আমরা প্রথমে দিব যে কয়টা ফুটিং দিচ্ছে, এবং ফুটিং এর ডেপথ কত, ফুটিং এর লেন্থ কত, তারপরে ফুটিং এর কি কি রেইনফোর্সমেন্ট ইউজ করব, আপনার কত মিলি রড, এবং হচ্ছে যে এটা কয় ইঞ্চি পর পর, এটা সেন্টার টু সেন্টার কত ইঞ্চি, এই যাবতীয় বিষয়গুলো আমরা হচ্ছে ফুটিং লেআউটের ভিতরে আমরা দিয়ে থাকি। তারপরে ওই শীটে আর একটা জিনিস দেখানো হয় যে স্টেয়ারের ডিটেলটা। স্টেয়ারের ডিটেলে হচ্ছে আমরা এই যে এটাকে বলি আমরা ব্লক সেকশন। একটু আগে আমি বলছিলাম যে কি কি থাকে, সেই ব্লক সেকশনটা এটাকে বলা হয়, যেমন একটা ছোট পার্টকে বড় করে মানে কেটে বড় করে দেখানোকে ব্লক বলা হয়। এই ব্লকটাকে এই যে এইভাবে আমরা দেখাবো, এই সিঁড়ির ভিতরে আমরা প্রথমে সিঁড়ির এই যে রাইজারের রাইজারের মাপ দিব, এবং রাইজারের মাপ দিব এবং 6 ইঞ্চি, এবং টেবিলের মাপ দিব আমরা 10 ইঞ্চি। আর রাইজারের ভিতরে আমরা কিভাবে হচ্ছে যে এই রড গুলোকে প্লেসমেন্ট করি সেটাকে আমরা দেখাবো, এবং কত মিলি রড ইউজ করছি সেটাও দেখাবো, এবং প্রায় মিলি রড এবং কত ইঞ্চি পর পর। এখানে বলবো যে 12 মিলি রড @, 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এখানে বলতেছে যে 12 মিলি রড ইউজ করছি, এবং 4.5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার করে। তারপরে এখানে আর একটা বিষয় উল্লেখ করতে হয়, ছাদের রেইনফোর্সমেন্ট উল্লেখ করতে হয়। ছাদের রেইনফোর্সমেন্ট গুলো হচ্ছে প্রথমে ছাদের আমার রড গুলো কিভাবে প্লেসমেন্ট হবে, ছাদের আউটলাইন গুলো কেমন। তো আপনি অবশ্যই জানেন ছাদে মানে ক্র্যাঙ্ক হয়, ক্র্যাঙ্ক কত সর্বনিম্ন L/4 করি আমরা। আর সর্বোচ্চ L/4, এবং সর্বনিম্ন হচ্ছে L/3। তো আমি এখানে আমার যদি দুটো ইউজ করছি, L/4 ইউজ করছি এবং L/3 ইউজ করছি ক্যানটা। ক্যান
কি হয়, ক্যান সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। তারপরে আপনাদের আর একটা জিনিস উল্লেখ করতে হবে, কলামের শিডিউল দেওয়া থাকে, কলামের শিডিউল দেখাবো। তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা বিমের ক্রস সেকশন দেওয়া থাকবে। আর নিচে একটা চার্ট দেওয়া থাকবে। আহ, আহ, নিচে প্রত্যেকটা এরকম চার্ট দেওয়া থাকবে। এই পূর্ণাঙ্গ এইটাকে বলতেছে আমরা পৌরসভা শীট। তো পৌরসভা শীটও এবং রাজুক শীট, রাজুক শীটও মোটামুটি একই রকম। তো রাজুক শীটের ভিতরে আমরা এই যে স্ট্রাকচার পার্ট গুলো দিয়ে থাকি না, রাজুক শীটের ভিতরে রাজুকের একটা ক্যালকুলেশন দেওয়া থাকে, সেটা আমি দেখাবো আপনাকে। আহ, এই যে রাজুক রাজুক ও মানে এই যে এটা যে রাজুক শীটের এই যে পার্টটা, রাজুক শীটের যে এই পাশে ডান পাশে আমরা বড় করে ফার ক্যালকুলেশন দিয়ে থাকি। ফার ক্যালকুলেশন এই যে এখানে আমি একটা দেখাইছি। এইটা ছিল পৌরসভা শীট, এইটা ছিল পৌরসভা শীট। আর এইটা ছিল আপনার রাজুক শীট। এটা ছিল রাজস্বী, রাজস্বীটের ভিতরে আমাদের ওই যে শুধু আর্কিটেকচার পার্টি দেওয়া থাকে। আর এই রাজস্বীটের ভিতরে আমরা ফার ক্যালকুলেশনটা দিব, এবং জমির মৌজা ম্যাপ দিয়ে থাকি, প্লটিং যেটা বলা হয়, লোকেশন ম্যাপ। তারপরে আমরা আর একটা দিয়ে থাকি হচ্ছে অল ফ্লোর প্ল্যান সেকশন, তারপরে এলিভেশন, আর হচ্ছে কি বলে লেআউট ম্যাপ। এটা এটা আমার ফুল, এটাকে বলে আমার ফার ক্যালকুলেশন। ফার ক্যালকুলেশনের ভিতরে আপনার টোটাল ল্যান্ডের এরিয়া থাকে, তারপরে এই প্লটের ফার কত, মানে যাবতীয় হিসাব করে আমরা এই বিল্ডিংটা কত তলা থাকা হবে, উম, এই তারপরে বিল্ডিং এর ভিতরে কত পার্সেন্ট গ্রিন থাকবে, কত পার্সেন্ট পেভমেন্ট এরিয়া থাকবে, এগুলো হিসাব নিকাশ করে দেয়। তারপর বিল্ডিং এ আমরা ফ্রন্ট সাইডে কতখানি বারান্দা দিতে পারবো, এবং সাইডে কতখানি বেলকনি থাকবে, আহ, এবং এই বেলকনির ডিমেনশন গুলো কতখানি হবে, এই ক্যালকুলেশন গুলো আমরা হচ্ছে বলি কার ক্যালকুলেশন। পার্কিং কয়টা হবে। এটা ছিল আমার মানে কলাম লেআউট, এটা ফুটিং লেআউট। আমি যা ওই ড্রয়িং এ যেগুলো যেগুলো দেখাইছিলাম ওইগুলো সব ইন্ডিভিজুয়াল ভাবে। এখন এই ছিল মানে আমাদের হচ্ছে যে মানে আহ, আপনার আহ, পৌরসভা শীট এবং রাজুক শীট। এখন আমি আমাদের আসলে আসি মানে আমাদের আহ, মানে কোর্স মডিউলের দিকে। মডিউলে হচ্ছে মানে এই কোর্সের ভিতরে থাকবে প্রথম মানে আমি এখানে অল্প একটু করে দেখাচ্ছি, তবে কোর্সের মডিউলটা আরো ডিটেলে দেওয়া থাকবে আপনাদের, যারা যারা মানে এই কোর্স করতে আগ্রহী। অটোক্যাডের স্টার্টিং থাকবে, তারপরে ফাইল বা মেনু বার সম্পর্কে দেওয়া থাকবে, তারপরে আপনার কমান্ড বার, এগুলো আমি আপনার এখানে আমি হচ্ছে যে আরেকটা শিটে দেখাবো। তারপরে হচ্ছে আপনাদের টুলবার, যাবতীয় টুলবার সম্পর্কে থাকবে, দেখানো হবে। তারপরে হচ্ছে আপনার ড্রয়িং লিমিট করা হবে, ডিমেনশন সেট আপ কিভাবে করতে হবে, তারপরে লাইন কিভাবে আঁকতে হবে, আর্ক কিভাবে আঁকতে হবে, পলিলাইন, পলিগন। তারপরে আপনার আসবে হচ্ছে মডিফাই টুলবারে কি কি থাকবে, তারপরে হচ্ছে আপনার মডিফাই টুলবারের ভিতরে কতগুলো টুলবার আছে, সেই টুলবার গুলো যেমন মুভ, কপি, স্ট্রেচ, মিরর, রোটেট, মানে অ্যারে, তারপরে রেক্টেঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে। আমি একটা মানে
তারপরে কিভাবে আপনি ওই লেয়ার, যখন লেয়ারে কাজ করবেন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। মানে যে এই ড্রয়িংটা বিভিন্ন লেয়ারে কাজ করা হয়েছে। যখন যে লেয়ারটা, যেমন এই যে রেক্টেঙ্গেল পুরো একটা বড় বক্স, যেটাকে বলতেছে আমরা হচ্ছে ফুটিং। এই ফুটিংটাকে একটা কালার করা হয়েছে। তারপরে যে ভিতরে কলাম গুলোকে একটা কালার করা হয়েছে। তারপরে হচ্ছে এই যে প্রপার্টি লাইনটাকে একটা কালার করে দেওয়া হয়েছে, বাউন্ডারি একটা লাইনটাকে একটা কালার করে দেওয়া হয়েছে। তারপরে ডিমেনশনের এই যে লাইন গুলোকে একটা কালার করে দেওয়া আছে। তো এইগুলোকে আমরা এক একটা লেয়ারে করে নিচ্ছি, কারণ লেয়ারে করার সুবিধা হচ্ছে যে যখন যেটা করবেন তখন বাকি লেয়ার গুলোকে অফ করে ওই লেয়ারটাকে অন করে নিয়ে আপনি কাজ করবেন, যাতে করে আপনার বাকি কোনো ড্রয়িং এ আহ, আহ, আপনার মুছে যাওয়ার পসিবিলিটি কম থাকে। তারপরে হচ্ছে আপনার কোর্স মডেলের ভিতরে থাকবে আপনার লাইন টাইপ, লাইন ওয়েট। মানে অর্থাৎ লাইন টাইপ, লাইন ওয়েট বলতে হচ্ছে আমি এখান থেকে বলতেছি, এই লাইনটা হচ্ছে অনেক ডার্ক, অর্থাৎ মোটা লাইন। এই পার্সপেক্টিভ এই লাইনটা আমার অনেক চিকন লাইন। এর ভিতরে হ্যালস, এটাও অনেক হালকা লাইন। এই যে হালকা, মোটা, গাঢ়, এগুলো সবই হচ্ছে যে আপনার এই লাইন ওয়েট এবং লাইন প্রপার্টিস এর ভিতরে থাকবে। তারপরে হচ্ছে আমি একটা ছোট একটা উদাহরণ দেই। একটা তো এর ভিতরেই এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই লাইনগুলো আমরা কিভাবে আঁকবো? তাই না? এখান থেকে লাইন নিব, কথা কথা আমি 5 ফিট একটা লাইন টানলাম, 5 ফিট ইন্টার দিলাম। আমি এদিকে আমি 2 ফিটের একটা লাইন টানবো, এদিকে 5 ফিট, 5 ইন্টার, সি ইন্টার। হয়ে গেল। এটা একটা রেক্টেঙ্গেল বক্স। এই বক্সের ভিতরে আপনি এরকম ব্রিকের হ্যাজ দিবেন কিভাবে? বক্সটাকে আগে জয়েন করে ফেলেন, যে ইন্টার দিলেই জয়েন হয়ে গেল। এই যে এখন আর ভাঙা নাই। আহ, আর ভাঙা চাইলে ভাঙে ফেলবেন, ইন্টার দিলে প্রত্যেকটা লাইন আবার আলাদা হয়ে যাবে। এখন আমি এই লাইনের এর ভিতরে কিভাবে হ্যাশ দিব? বিভিন্ন টাইপের হ্যাশ আছে, যেহেতু এটা ব্রিকের হ্যাশ, আমি ব্রিকের হ্যাশ দিব। এখানে স্কেল আমি 0.5 দিলাম, হয়ে গেল হ্যাশ। এখন এটাকে আমি মনে হচ্ছে যে এই হ্যাশটা অনেক ছোট, এই হ্যাশটা অনেক বড়। ম্যাথ প্রপার্টিস করে ফেলেন, ম্যাথ প্রপার্টিস। এখন ধরেন আপনারা হচ্ছে যে প্রিন্ট দিবেন, তখন কি হলো? কন্ট্রোল পি করে, বা পিডিএফ করবেন। এই ড্রয়িংটাকে আপনি পিডিএফ করবেন, শো করে নেন। পিডিএফ হয়ে গেল। ড্রয়িং, মানে এই সকল ড্রয়িং এ আমার কোনো কিছুই দরকার নাই, ডিলিট করে ফেলেন। না মনে করবেন না আমার প্রত্যেকটা ড্রয়িং আমার দরকার, কন্ট্রোল জেড দেন। তো এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে আপনারা মানে এই অটোক্যাডের মাধ্যমে আপনার শিখতে পারবেন।
এই যে পিডিএফ কি করে করতে হয়, মানে ড্রয়িং থেকে তারপর প্রিন্টিং অপশন, মানে সেম আজকের মানে যাবতীয় মানে নলেজ শেয়ারিং এর এই যতগুলো টপিকস আমি আলোচনা করছি, এই টপিকস এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন করতে পারেন। হ্যালো, হ্যালো, কারো কোনো কোশ্চেন নাই? আপনি কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। আর এই কোর্স সম্পর্কে যদি আরো কিছু ডিটেল জানতে চান, আমাকে অবশ্যই এখন কোশ্চেন করতে পারেন। আর এই কোর্সটা কতটা ভ্যালুয়েবল প্রফেশনাল লাইফে, সেটা আপনাদেরকে আমি বেশ কয়েকবার বলছি এবং আবারও বলছি, কারণ হচ্ছে আর একটা বিষয় আমি একটু আলোচনা করতে চাই, যেমন জব অপরচুনিটি এবং প্রায়োরিটির ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে। কারণ জব অপরচুনিটি এবং প্রায়োরিটি, এটা জব ক্ষেত্রে যারা আছেন তারা তাদের ক্ষেত্রেই আমি মানে উল্লেখ করতে চাই, যে 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 বিষয়টা জানে না, সে ওই বিষয়টা সম্পর্কে যদি একটু মানে বেশি জানে, তাহলে কি অবশ্যই সে অপরচুনিটিটা সে বেশি পাবে, এটাই স্বাভাবিক। যেমন স্যালারির ক্ষেত্রেই বলে, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের ক্ষেত্রেই বলি, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের ক্ষেত্রেও বলি, যে আপনি যদি হচ্ছে এই সফটওয়্যার আপনি যদি ডিজাইন করতে পারেন, আপনি যদি একটা কোম্পানিকে সবকিছু প্রোভাইড করতে পারেন, তো কোম্পানি কেন আপনাকে স্যালারি বেশি দিবে না? এটা 100%। অন্যান্য লোকের তুলনায় আপনার স্যালারি দ্বিগুণ বেশি পাবেন। এই স্যালারির যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি মানে মনে করি একটা প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা পার্ট। তো আপনারা আহ, যারা যারা আসলে কোর্সে মানে করার জন্য আগ্রহী, তারা অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন আর কি কি বিষয়গুলো হচ্ছে আপনাদের জানা দরকার, বা কোন কোন বিষয়গুলো আপনারা বুঝেন নাই, সেগুলো আমাকে একটু কোশ্চেন করতে পারেন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম, আপনার সাথে কি ইনবক্সে কথা বলা যাবে না, বা পার্সোনালি আপনি নক দিতে পারবো? ইনবক্সে, হ্যাঁ বলেন, সমস্যা নাই। মানে এইখানে এর মধ্যে যেটা আপনি হোয়াটসঅ্যাপে যেটা দিছেন ওইটাই কি কথা বলতে পারবো, আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো? বুঝিনি এই কথা, আপনার কোশ্চেনটা বুঝিনি আমি। আপনার সাথে কি সরাসরি কন্ট্যাক্ট করতে হবে, কি যেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পাইছি, মানে যে হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আপনাদের আইসে, গুগল আচ্ছা আচ্ছা, গুগল মিটের হ্যাঁ হ্যাঁ দিছে, আইডি হ্যাঁ, আইডি ওখানে পাসওয়ার্ড দিছে। হ্যাঁ, ওখানে ওখানে সরাসরি আপনি কথা বলতে পারবেন। জি জি, আমি ক্লাস শেষে আপনার সাথে আমি কথা বলতেছি। আচ্ছা। আর আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। এনিবডি? কারণ কোর্সটা তো আপনাদের কতটা ইম্পর্টেন্ট সেটা আমি অনেকবার করেই বলছি, কেন কোর্সটা কেন করবেন এবং হচ্ছে যে কেন দরকার। আমি হচ্ছে যে এই কোর্সে ভর্তি হলে আপনারা কি কি বিষয়গুলো জানতে পারবেন, আর যে বিষয়গুলো হচ্ছে আমার মনে হয় না যে ওই ওই সকল জায়গাগুলোতে আপনার এই ক্যালকুলেশন গুলো, তারপরে হচ্ছে আপনার এই শীট রেডি করা, তারপরে হচ্ছে ডিজাইন রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো এনশিওর করতে পারবে কিনা আমি জানি না, তবে আমি এনশিওর করতে পারবো এবং আমি আমার প্রসিডিউরটাই আমার।